হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল টুরিস্ট কাপল বিডিতে আরও একবার আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা চলে এসেছি এক্স ব্লেড বাইকটির একটা রিভিউ নিয়ে। আমি এক্স ব্লেড বাইকটির এর আগে একটা রিভিউ দিয়েছিলাম, তো সকলের আসলে রিকোয়েস্টের কারণে এক্স ব্লেড বাইকটির সেকেন্ড আরেকটি রিভিউ নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আজকে। এখানে এক্স ব্লেড বাইকটির আমি খুঁটিনাটি সব বিষয় সম্পর্কে আলোচনা করব। অ্যাকচুয়ালি একটি বাইকের সম্পূর্ণ ভালোভাবে রাইড না করা পর্যন্ত আসলে এই রিভিউটি দেওয়া যায় না। তো যার কারণে আমি এই বাইকটি হাইওয়ে এবং সিটি উভয় জায়গাতেই রাইড করেছি এবং সেই জায়গা থেকে আমি এই বাইকটির সম্পর্কে আজকে আপনাদের যে রিয়েল এক্সপিরিয়েন্স অর্থাৎ ইউজার এক্সপিরিয়েন্স যেই রিভিউটি সেটি আপনাদের মাঝে আমি তুলে ধরবো। এর বাইকটিতে আমি কী কী সমস্যা পেয়েছি এবং এর ভালো খারাপ উভয় সাইড থেকে আমি আপনাদেরকে জানাবো এবং এই থেকে আপনারা নিজেরা বুঝতে পারবেন যে বাইকটি আপনাদের জন্য আসলে কেনা কতটুকু ঠিক হবে। তো প্রথমেই খারাপ দিক দিয়ে শুরু করা যাক। এর প্রথম যে খারাপ দিকটি আমার কাছে মনে হয়েছে সেটি হচ্ছে যে দেখতেই পাচ্ছেন যে এলইডি ইন্ডিকেটর লাগিয়েছে আমি, কারণ এই বাইকটির যে বড় বড় হ্যালোজেন ইন্ডিকেটর দেওয়া ছিল সেগুলো দেখতে খুবই বাজে। তো এই জন্য আমি এই বাইকটির এলইডি ইন্ডিকেটর লাগিয়েছি এবং সেকেন্ডত হচ্ছে এই বাইকটিতে আলো স্বল্পতা খুবই কম, হেডলাইটের আলো নেই, যার কারণে আমি ফগ লাইট ইনস্টল করেছি। দেখতেই পাচ্ছেন যে এত বড় একটা হেডলাইট দিয়েছে কিন্তু আলো একেবারেই নেই, তাই ফগ লাইট ছাড়া আসলে হাইওয়েতে রাইড করা খুবই ডিফিকাল্ট। এবং পিছনে দেখতে পাচ্ছেন যে আমি এলইডি বাল্ব লাগিয়েছি। পিছনে আমি এলইডি ইন্ডিকেটর চেঞ্জ করে লাগাইনি, কারণ হচ্ছে যে পিছনে এই বাল্বগুলো ভালো দূর থেকে ফোকাস করে, যার কারণে আমি এই বাল্বগুলো লাগিয়েছি আপাতত। পরবর্তীতে আমি হয়তোবা যদি এলইডি ইন্ডিকেটর লাগিয়ে চেঞ্জ করি সেটা পরবর্তীতে আমি করব, তবে আপাতত আমার কাছে এটাই ভালো লেগেছে, তাই আমি এই ইন্ডিকেটর পুরাতন ইন্ডিকেটরগুলোতে আমি এলইডি বাল্ব লাগিয়েছি। এরপরে যদি আসি, এর হ্যান্ডেলটি খুবই বাজে একটি হ্যান্ডেল। এটি দিয়ে রাইড করতে খুবই সমস্যা হয় সবারই, যেটি আমারও হয়েছে এবং সেজন্য আমি পরে এফজেডএস এর হ্যান্ডেল এখানে ইনস্টল করি এবং যার কারণে আমার এখন রাইড করতে আর কোনো ধরনের সমস্যা ফেস হয় না। আমি এখন খুব স্বাচ্ছন্দ্যে রাইড করতে পারি। এরপরে যদি বলি, এর আরেকটি খারাপ দিক হচ্ছে এর সামনের ফ্রন্ট টায়ার, এবং ফ্রন্ট টায়ারটি খুবই চিকন, অর্থাৎ এখানে 80 সেকশনের টায়ার ব্যবহার করা হয়েছে। 80 সেকশনের টায়ার ফ্রন্টে, কিন্তু পিছনে দেওয়া রয়েছে 130 সেকশনের টায়ার, অর্থাৎ পিছনে গাড়ির যে ওয়েট এবং গাড়ির যে বডি কন্ডিশন সব কিছু ওভারঅল আসলে ফ্রন্টের যেই টায়ার তার সাথে আসলে ম্যাচ করে না, কারণ গাড়িটি যে পরিমাণে বড় এবং সব দিক থেকে যে পরিমাণের গাড়িটি আসলে সেই অনুযায়ী কিন্তু ফ্রন্ট টায়ার সামনে অনেক চিকন আমার কাছে যেটি মনে হয়েছে। হোন্ডা কোম্পানি চাইলে সামনের যে ফ্রন্ট টায়ারটি সেটি সামনের রিম এক সাইজ অর্থাৎ চওড়া দিয়ে ফ্রন্ট টায়ারটিকে এক সাইজ বা দুই সাইজ বড় দিতে পারতো, 90 বা 100 সেকশনের এখানে টায়ার ইউজ করতে পারতো, যেটি আসলে আমাদের সবার জন্যই ভালো হতো। কারণ এত বড় একটি গাড়িতে আসলে সামনে চিকন টায়ার দিয়ে মাইলেজের কথা চিন্তা করে এই ধরনের কাজ আসলে আশা করা যায় না, কারণ মানুষের আসলে সেফটি হচ্ছে তার গাড়ির ব্রেকিং কন্ট্রোলিংয়ের উপরে। তো সেফটি যদি আমার না থাকে আমি মাইলেজ দিয়ে কী করবো? এটি আমার কাছে মনে হয়েছে যে আসলে একটা বাজে একটি কাজ করেছে হোন্ডা কোম্পানি, কারণ এটি আপডেটের সাথে সাথে বাইকটি আপডেটের সাথে সাথে ফ্রন্ট টায়ারটা আপডেট প্রয়োজন ছিল রিম সহ। তো এটা আমার কাছে একেবারেই ভালো লাগেনি। অনেকে বলবেন যে ভাই চিকন টায়ারে তো অনেকেই বাইক রাইড করছে, খুব ভালো, কোনো সমস্যা হয় না। হ্যাঁ, চিকন যে টায়ারে যে অন্যান্য বাইকগুলো রাইড করছে সেগুলোর বডি স্ট্রাকচার এবং এটার বডি স্ট্রাকচারের সাথে আসলে এটা যায় না। হ্যাঁ, তো আমার কাছে এটি খারাপ লেগেছে। আর আরেকটি খারাপ দিক হচ্ছে এর সাইলেন্সারটি অনেক বড়, যেটা আসলে সাইলেন্সারটি চাইলে তারা আর একটু ছোট করতে পারতো, কারণ এত বড় সাইলেন্সার আসলে প্রয়োজন ছিল না, কারণ এখন সব ধরনের বাইকেই আসলে সাইলেন্সারগুলোকে একটু ছোট করে স্মার্ট করে সুন্দর করে করা হয়। এবং আরেকটি যেটি খারাপ দিক সেটি হচ্ছে যে এর যে সাসপেনশনটি খুবই হার্ড, যেটা আসলে হুন্ডা সব বাইকেই হয়ে থাকে, বাট তারপর আমি বলবো যে এটা সাসপেনশনটা আর একটু সফট করা উচিত ছিল। সাসপেনশনটি যদি ভালো হতো তাহলে আমরা লং রাইডে খুব আরামে রাইড করতে পারতাম এবং আর একটু কমফোর্টলি রাইড করতে পারতাম এবং এটা আমাদের সবার জন্যই এটি খুব ভালো হতো।
এবার আসুন এটির আরেকটি প্রবলেমের কথা বলি, যেটি আমি শুরু থেকেই পাচ্ছিলাম। আমার প্রথম ভিডিওতে আমি বলেছিলাম এর এবিএস এর যে ডিস্কটি দেখতে পাচ্ছেন, এবিএস সেন্সর যেটার সাথে কাজ করে, দেখুন যে এটি সম্পূর্ণ ক্ষয় হয়ে যায়। এটি আমি গাড়ির সাথে যেটা ছিল সেটা চেঞ্জ করছি, এরপরে আবার এই নতুন এটি লাগানোর পরেও দেখতে পাচ্ছেন যে নতুনটাও ক্ষয় হয়ে গেছে। অর্থাৎ এবিএস সেন্সর ডিস্কের সাথে লেগে ডিস্ক ক্ষয় হয়ে যায়। আমি যতটুকু জানি যে আমরা ব্রেক ধরার কারণে ব্রেকের যে ডিস্ক সেটি ক্ষয় হবে, কিন্তু এবিএস সেন্সর সাথে এবিএস ডিস্ক ক্ষয় হয়ে যায়, এটি আমি এই প্রথম দেখলাম কোনো বাইকে। আমি এর আগে এবিএস বাইক ইউজ করছি, কিন্তু এই ধরনের সমস্যাটা আমি আসলে কখনো পাইনি যে এবিএস ডিস্ক ক্ষয় হয়ে যায়। তো আমি প্রথম ভিডিওতে বলেছিলাম যে আমার ব্রেকটা অনেক হার্ড লাগে, যার কারণে আমি আসলে একটু হার্ড ফিল হয়, মানে বাইক ব্রেকিংটা কমফোর্ট না, মানে অর্থাৎ সফট না। তো আমি বেশ কয়েকবার তাদের সার্ভিস সেন্টারে দেখিয়েছি, তারা আমাকে কোনোভাবেই সমাধান দিতে পারে নাই। অনেক ক্ষেত্রে আমি ভেবেছিলাম যে আমার চাকাটার টাল এবং এই যে হার্ড যেই জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা শক্ত শক্ত মানে হার্ড কেমন যেন একটা ব্রেক করে সেন্সর থেকে, যেটা আসলে খুবই সমস্যা। তো এটি আসলে সলভ না হওয়ার কারণে আমি ডিস্কটা চেঞ্জ করেছিলাম, কিন্তু ডিস্কটা চেঞ্জ করার পরে দেখি আগের ডিস্কটা ক্ষয় হয়েছিল, এখনকার ডিস্কটাও আমার সেমভাবেই ক্ষয় হয়ে গেছে, কিন্তু কোনো ব্রেকিং আপডেট আমি পাচ্ছি না। আগের মতোই সেন্সরের যেই সমস্যাটা ছিল সেটি আছে। সার্ভিস সেন্টার থেকে আমাকে বলছে যে এটি কোনো সমস্যা নাই, এইভাবেই নাকি এবিএস কাজ করে, কিন্তু আমার কাছে আসলে এটা মানে আমি আসলে স্যাটিসফাই না এই সমস্যা থেকে। আসলে এই সমস্যার জন্য আমি হাইওয়েতে বা সিটিতে রাইড করতে ভাঙ্গাচোরা রাস্তায় আমার খুবই প্রবলেম হচ্ছে। আমরা সাজেকের উদ্দেশ্যে বেরিয়েছি ঢাকা থেকে। তো মায়ামিতে আমরা ব্রেক দিয়ে এখন আমরা বারুইরহাটের উদ্দেশ্যে রওনা হয়েছি। এখন বাজে রাত 2:33। আমার সাথে আরও 3টা বাইক আছে পিছনে। এই গাড়ি নিয়ে প্রথম হাইওয়েতে আমার ট্যুর। এই বাইকটা আমি খুব ভালোই চালিয়েছিলাম, কিন্তু হঠাৎ করে আসলে মায়ামিতে থামার আগে বাইকটার একটু ট্রাভেল হয়। সেটা হচ্ছে যে বাইকটা হঠাৎ করেই একটা কেমন যেন একটা কাঁপুনি দিয়ে, গাড়ির গতি ছিল 100, তখন হচ্ছে একটু সমস্যা হয় আমার। তখন আমি সাইডে ইঞ্জিন ব্রেক দিয়ে থেমে যাই এবং তারপরে হচ্ছে একটু ভয় কাজ করতেছিল আসলে। এক্সব্লেড সবাই বলে যে আসলে সামনের চাকা চিকন, কিন্তু রাইড করে ওরকম ফিল হচ্ছে না সামনের চাকা চিকন, বাট আসলে একটু প্রবলেমই হয়ে গেছিলো আসলে, যখন একটু কাঁপুনি দিয়ে বাইকটা থামতেছিল না। তো আমার মনে হচ্ছে বল রেসারে হয়তো বা কোনো ইস্যু থাকতে পারে। তো এই বাইকটার পারফরমেন্স এবং হাইওয়ে রাইডের যে এক্সপিরিয়েন্স, সেটা আমি আপনাদের মাঝে তুলে ধরবো। এই ট্যুরটা শেষে একটা রিভিউ নিয়ে আসবো। আপাতত এই প্রবলেমটা ফেস করেছি আসলে। পিলিয়ন নিয়ে রাইড করছি আমি এই মুহূর্তে। গাড়ি স্মুথ, ওই ধরনের কোনো ইস্যু নেই, বাট একটাই সমস্যা, সেটা হচ্ছে যে প্রবলেমটির কথা বললাম এটি ফেস করলাম এই মাত্র কিছুক্ষণ আগে। তো আমি আপনাদেরকে সরাসরি লাইভ যে রাইডিং এক্সপিরিয়েন্স আসলে সেটি শেয়ার করলাম। আমি সাজেক ট্যুরে যেটি প্রবলেম ফেস করেছি, যে গাড়িটি একবার ডাইনে একবার বামে, একবার ডাইনে একবার বামে, অর্থাৎ এইভাবে করে গাড়িটি ঝুলে, এবং এই ঝুলার কারণে আমার পিছনে পিলিয়ন এবং ব্যাক ছিল, যার কারণে আসলে আমার রাইড করতে সমস্যা হচ্ছিল। এবং এটা হঠাৎ করেই এই সমস্যাটা হচ্ছিল, যেটা আসলে আমি আনএক্সপেক্টেডলি আসলে এটা আমি কখনো এক্সপেক্ট করিনি যে এক্সব্লেড বাইকে এই সমস্যাটি হবে। আসলে এটি চাকার কারণে নাকি বল রেসারের কারণে। আমি বল রেসার অবশ্য খাগড়াছড়িতে গিয়ে পরবর্তীতে আমি বল রেসার টাইট করিয়েছিলাম, অর্থাৎ বল রেসার চেক দিয়েছিলাম। তো কিন্তু আসার সময়ও আমার সেম সমস্যাই হয়েছে, এবং আসার সময় আরও বেশি, কারণ তখন বৃষ্টি ছিল এবং সে সময় আসলে আমার বাইক রাইড করতে আসলে খুবই সমস্যা হচ্ছিল। এবং আমি সার্ভিস সেন্টার থেকে পরবর্তীতে এর চেসিস নাট থেকে শুরু করে সব কিছু চেক করিয়েছি। তো এখন আসলে আমি সিটি রাইড করছি, কিন্তু সিটি রাইডে আমি আসলে এই ধরনের সমস্যাটা ফেস করছি না।
কারণ এটি আসলে সিটি রাইডে বোঝা যায় না, কারণ এর আগে আমি সিটি রাইড করেছি, সিটি রাইডে এই ধরনের সমস্যা ফেস করিনি, কিন্তু হাইওয়েতে যখন আমি যাচ্ছি অর্থাৎ তখনই এই সমস্যাটা দেখা দিয়েছে। তো এখন আমি আবার আসলে হাইওয়েতে যাওয়ার পরে বুঝতে পারবো যে এই সমস্যাটি আসলে কি সলভ হয়েছে কিনা সার্ভিসের পরে। এখন আমি আপনাদেরকে আরেকটি সমস্যা কথা বলবো, সেটি হচ্ছে যে আমি যখন সাজেকের ঢাল থেকে নামি অর্থাৎ সাজেক থেকে ফেরার পথে, তখন একটি সমস্যা আমি ফেস করি, যেটি আপনারা দেখুন। ব্রেকে প্রবলেম হয়েছে, ব্রেক আসলে মনে হয় ওভারহিট হয়েছে, যার কারণে ব্রেক ধরতেছে না। তো আমি একটু দাঁড়িয়েছি। হ্যাঁ দাও তো একটু পানি দিই। তা আমার ব্রেক ছাইড়া দিছে। হ্যাঁ মানে ব্রেক ধরতেছে না। বুঝলাম না, ব্রেক আমার ব্রেক প্যাড ছেড়ে দিছে। ব্রেক প্যাডে একটু পানি মারলাম, তো এখন আস্তে আস্তে নেমে যাই। আসলে ঢালে নামার সময় আমরা ইঞ্জিন ব্রেকে নামি এবং হচ্ছে যে সেক্ষেত্রে আমরা বাইকের ব্রেকও হালকা প্রেস করে আমরা নামতে থাকি, কিন্তু আসলে আমি আরও অন্যান্য অনেক হিলে রাইড করেছি, কিন্তু আমার অন্যান্য বাইক দিয়ে এ ধরনের সমস্যা আমি কখনো ফেস করিনি যে আসলে ইঞ্জিন ডিস্ক ওভারহিট হয়ে আমার ব্রেক হচ্ছে একদমই ধরছে না। এই প্রথম আমি দেখলাম যে আসলে আমার ব্রেক কাজ করতেছে না, কিন্তু ডিস্কে পানি মারাটা আসলে ঠিক কিনা আমি জানি না, বাট আমার আসলে কিছু করার নাই, যার কারণে আমি আসলে ডিস্কে পানি মেরেছি। এবং 2025 সালে এসে এই বাইকটিতে ব্লুটুথ কানেক্টিভিটি ফিচারটি নেই, যেটি আমার কাছে খুবই খারাপ লেগেছে। এবং এই বাইকটির লাস্ট যে একটি সমস্যা, সেটি হচ্ছে যে আসলে এর ফ্রন্ট সাসপেনশন খুবই চিকন, যেটি আসলে দেখতে খুবই খারাপ লাগে আমার কাছে। কোম্পানি চাইলে এই ফ্রন্ট সাসপেনশনটি আরেকটু মোটা দিতে পারত, কিন্তু তারা আসলে আমার মনে হয় মাইলেজের কথা চিন্তা করে দেয়নি, কিন্তু আসলে এটা গাড়ির লুকসটাকে অনেকটাই মানে নষ্ট করে দিয়েছে, কারণ লুকসটা আরও বৃদ্ধি পেত যদি এর ফ্রন্ট সাসপেনশনটা আরেকটু মোটা দেওয়া হতো। তো আমরা আসলে বাইকের অনেকগুলো খারাপ দিক আপনাদের মাঝে তুলে ধরলাম, আসলে এর যে অনেকগুলো ভালো দিকও রয়েছে সেগুলো সম্পর্কে আমরা এখন আলোচনা করব। এর প্রথম যেই ভালো দিক সেটি হচ্ছে যে এর লুকস এবং এর কালার। এর কালারটি পুরাই আনকমন এবং লুকস খুবই সুন্দর। আমার কাছে এর লুকস এবং কালার ডিজাইন খুবই ভালো লেগেছে। এবং এর দ্বিতীয় যে দিকটি ভালো সেটি হচ্ছে যে এতে এবিএস রয়েছে, এবং এরপরের যে ভালো দিকটি সেটি হচ্ছে যে এর মাইলেজ এক কথায় অসাধারণ। সিটিতে আমি 48 পেয়েছি এবং হাইওয়েতে আমি অর্থাৎ হাইওয়ে বলতে আমি হিলে রাইড করেছি, হিলে কিন্তু মাইলেজ সচরাচর খুব একটা বেশি পাওয়া যায় না, কিন্তু এই বাইকটি থেকে আমি হিলে মাইলেজ পেয়েছি এভারেজ 43 কিলোমিটার, অর্থাৎ পার লিটারে 43 কিলোমিটার মাইলেজ আমি পেয়েছি। তো এটি আসলে খুবই ভালো একটি মাইলেজ এবং এই বাইকটিকে অন্যান্য বাইক থেকে অনেকটাই এগিয়ে রাখবে এই মাইলেজের কারণে। এরপর এর আরেকটি দিক আমি যদি বলি এর ভালো দিক, সেটি হচ্ছে যে এর সিটিং পজিশন খুবই কমফোর্ট, কারণ আমি পিলিয়ন নিয়ে স্বাচ্ছন্দ্যে ঢাকা থেকে সাজেক ট্রাভেল করেছি এবং এই ট্যুরে আমাদের সিটিং পজিশন নিয়ে কোনো ধরনের সমস্যা আমরা ফেস করিনি। এবার আসি বাইকটির ইঞ্জিন পারফরমেন্স নিয়ে। বাইকটির ইঞ্জিন পারফরমেন্স খুবই অসাধারণ, এক কথায় আমাকে মুগ্ধ করেছে, কারণ আমি হিলে রাইড করে বাইকটির ইঞ্জিন থেকে কোনো ধরনের নয়েজ বা কোনো ধরনের সমস্যা ফেস করিনি, কোনো ধরনের পাওয়ার লস থেকে শুরু করে কোনো ধরনের কিছু আমি ওই ধরনের কোনো ইস্যু পাইনি। তো যার কারণে আমার খুবই ভালো লেগেছে। আসলে হুন্ডা কোম্পানির বাইক অ্যাকচুয়ালি হুন্ডার বাইকগুলো পারফরমেন্স এবং ইঞ্জিনের দিক থেকে
খুবই লং লাস্টিং করে থাকে এবং ভালো হয়ে থাকে, সেজন্য আমার প্রথম পছন্দ হচ্ছে হুন্ডা। এরপর যদি আসি বাইকটির প্রাইস নিয়ে, বাইকটির প্রাইস অ্যাকচুয়ালি ভ্যালু ফর মানি বলা যায় কথায়, বাট তারপরও আমার কাছে কিছুটা বেশি মনে হয়েছে। তো আশা করি বাইকটির প্রাইস পরবর্তীতে কমানো হবে এবং এই বাইকটি চালিয়ে সাজেকের যাওয়া এবং আসার যে ভিডিও, অর্থাৎ সাজেক ট্যুরের যে ভিডিও, সেটি আমরা আপনাদের মাঝে পরবর্তীতে তুলে ধরব। তো সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। তো আজকের মতো এক্সব্লেডের রিভিউ থেকে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সামনে দেখা হবে সেই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।